পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ভারতের গণতন্ত্রের মূল ভিত্তিই হলো সংসদ বা পার্লামেন্ট। এটি দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। ভারতের সংবিধান অনুযায়ী সংসদ একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বাইক্যামেরাল লেজিসলেচার। ভারতের সংসদ তিনটি অংশ নিয়ে গঠিত: ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট, লোকসভা অর্থাৎ হাউস অফ দ্য পিপল। আমাদের সংসদকে স্পষ্টভাবে বুঝতে গেলে এই রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে খুব বিস্তারিতভাবে জানতে হবে। তো চলুন প্রথমে দেখা যাক ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে। তিনি শুধু রাষ্ট্রপতিই নন, দেশের প্রথম নাগরিকও বটে। চলুন জেনে নেওয়া যাক তার ইতিহাস, ক্ষমতা, দায়িত্ব এবং গুরুত্ব সম্পর্কে। এক কথায় বলতে গেলে ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের সংবিধানের রক্ষক। তিনি সংসদের এবং অঙ্গ এবং দেশের ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ছাড়া সংসদ পূর্ণ হয় না। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হন? এটা খুবই জটিল প্রক্রিয়া। রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্ধারিত হন না, তাকে নির্বাচিত করেন একটি বিশেষ নির্বাচক মণ্ডলী। এই নির্বাচক মণ্ডলীতে থাকেন লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদরা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরাও ভোট দেন। নির্বাচনের পদ্ধতি হলো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, তবে চাইলে তিনি পুনর্নির্বাচিতও হতে পারেন। এই রাষ্ট্রপতির নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। যদি বলেন এর সম্পর্কে বিস্তারিত একটি সেপারেট ভিডিও বানাবো। রাষ্ট্রপতির যোগ্যতা কি? রাষ্ট্রপতি হতে হলে একজনকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, কোনো লাভজনক সরকারি পদে থাকা চলবে না। এবার আসি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বে। আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির খুবই গুরুত্বপূর্ণ। সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইন হয়। তিনি সংসদ আহ্বান ও মুলতবি করতে পারেন। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। কোনো অর্থ বিল সংসদে উত্থাপনের আগে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। বাজেটও রাষ্ট্রপতির নামে সংসদে পেশ করা হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। গভর্নর, বিচারপতি, নির্বাচন কমিশনার সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তার নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মাফ করতে পারেন বা সাজা কমাতে পারেন। তিনি জাতীয়, রাষ্ট্রীয় এবং আর্থিক 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে মনে রাখা জরুরি, বাস্তবে রাষ্ট্রপতির সব ক্ষমতা প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। তাই রাষ্ট্রপতি মূলত এক সাংবিধানিক প্রধান, যিনি গণতন্ত্রের ধারক ও বাহক। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি 2022 সালে ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি দেশের ইতিহাসে প্রথম নারী আদিবাসী রাষ্ট্রপতি। তাহলে বন্ধুরা, রাষ্ট্রপতি শুধু একটি পদ নয়, তিনি ভারতের সংবিধানের রক্ষক, গণতন্ত্রের প্রতীক এবং দেশের প্রথম নাগরিক। তার মাধ্যমে ভারতের ঐক্য ও সার্বভৌমত্ব প্রকাশ পায়। এবার চলুন আলোচনা করা যাক ভারতের সংসদের উচ্চকক্ষ বা রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটকে নিয়ে। লোকসভার পাশাপাশি রাজ্যসভা ভারতের গণতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নেওয়া যাক এর ইতিহাস, গঠন, ক্ষমতা ও গুরুত্ব। ভারতের সংসদ 2 কক্ষ বিশিষ্ট, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা যেখানে জনগণের প্রতিনিধিত্ব করে, রাজ্যসভা সেখানে রাজ্যগুলির স্বার্থের প্রতিনিধিত্ব করে। তাই একে বলা হয় কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ রাজ্যগুলির পরিষদ। এর গঠন সম্পর্কে বলতে হয় ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 250 জন। এর মধ্যে 238 জন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা দ্বারা নির্বাচিত হন। 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও সমাজসেবার বিশেষ অবদানের জন্য। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 245। রাজ্যসভার সদস্যদের
সরাসরি জনগণ ভোট দেন না, তাদের নির্বাচন করেন রাজ্যের বিধানসভা সদস্যরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, অর্থাৎ এটি কখনো ভেঙে দেওয়া হয় না। প্রতি 2 বছর অন্তর 3 জনের মধ্যে একজন সদস্য অবসর নেন এবং তাদের জায়গায় নতুন সদস্য আসেন। প্রত্যেক সদস্যের মেয়াদ হলো 6 বছর। রাজ্যসভার প্রধান হলেন চেয়ারম্যান, যিনি ভারতের উপরাষ্ট্রপতি। এছাড়া একজন উপ-চেয়ারম্যান থাকেন, যিনি সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হন। এর ক্ষমতা ও দায়িত্বের কথা বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাজ্যসভা ও লোকসভা মিলেই অধিকাংশ বিল পাস হয়। সংবিধান সংশোধনী বিলেও সমান ভূমিকা রয়েছে। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়, তবে রাজ্যসভায় সেই বিল নিয়ে আলোচনা করতে পারে এবং পরামর্শ দিতে পারে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা সরাসরি লোকসভার কাছে দায়বদ্ধ হলেও রাজ্যসভাও তাদের প্রশ্ন করতে পারে। রাজ্যসভা যদি মনে করে কোনো বিষয় জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ, তাহলে সংসদ সেই বিষয়ে আইন করতে পারে, যদিও তা রাজ্য তালিকায় থাকে। জরুরি অবস্থায় রাজ্যসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে রাজ্যসভার প্রতীকী গুরুত্ব কি? রাজ্যসভা ভারতের ফেডারেল কাঠামোর প্রতীক। এটি নিশ্চিত করে যে শুধু জনগণ নয়, প্রতিটি রাজ্যের কণ্ঠস্বরও সংসদে শোনা যায়। তাই একে ভারতের গণতন্ত্রের আপার হাউস বলা হয়। বন্ধুরা, রাজ্যসভা ছাড়া ভারতের সংসদ কখনোই পূর্ণ হয় না। লোকসভা যেমন জনগণের প্রতিনিধি, রাজ্যসভা তেমন রাজ্যগুলির প্রতিনিধি। দুটি মিলে জাতীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করছে। এবার আলোচনা করব ভারতের সংসদের নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা বা হাউস অব দ্য পিপলকে নিয়ে। ভারতের গণতন্ত্রে লোকসভা হলো জনগণের আসল কণ্ঠস্বর। চলুন জেনে নিই এর ইতিহাস, গঠন, নির্বাচন ক্ষমতা ও গুরুত্ব সম্পর্কে। ভারতের সংসদ 2 কক্ষ বিশিষ্ট, লোকসভা ও রাজ্যসভা। লোকসভা হলো জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের পরিষদ, তাই একে বলা হয় হাউস অব দ্য পিপল অর্থাৎ জনগণের সংসদ। প্রতি 5 বছর অন্তর সাধারণ নির্বাচন হয় এবং তার মাধ্যমে সরকার গঠিত হয়। লোকসভার গঠন সম্পর্কে বলতে গেলে লোকসভার মোট সদস্য সংখ্যা 545। এর মধ্যে 543 জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। আগের নিয়মে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি মনোনীত করতেন, কিন্তু 2020 সাল থেকে তা বাতিল হয়েছে। প্রতিটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জনসংখ্যার ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়। আচ্ছা, লোকসভার সদস্যদের নির্বাচন কিরকম করা হয়? লোকসভার নির্বাচন হয় সাধারণ ভোটাধিকারের ভিত্তিতে। 18 বছর বা তার বেশি বয়সে প্রত্যেক ভারতীয় নাগরিক ভোট দিতে পারেন। নির্বাচনের নিয়ম হলো ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনি নির্বাচিত হন। প্রত্যেক নির্বাচিত সদস্যদের মেয়াদ হলো 5 বছর। লোকসভার নেতৃত্ব। লোকসভার প্রধান হলেন স্পিকার। স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করেন এবং শৃঙ্খলা বজায় রাখেন। সরকার গঠিত হয় লোকসভার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। যে রাজনৈতিক দল বা জোটের সংখ্যাগরিষ্ঠ আসন থাকে সেই দলের নেতা হন প্রধানমন্ত্রী। লোকসভার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লোকসভা ও রাজ্যসভা মিলেই অধিকাংশ বিল পাস হয়, তবে অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপন করা যায়। বাজেট, কর আদায় ও অর্থ ব্যয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লোকসভার হাতে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা লোকসভার কাছেই দায়বদ্ধ। লোকসভা যদি আস্থা ভোটে সরকারকে প্রত্যাখ্যান করে তাহলে সরকার পড়ে যায়। সংবিধান সংশোধনে অংশগ্রহণ করে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়। এই লোকসভার গুরুত্ব কি? লোকসভাকে বলা হয় ভারতের গণতন্ত্রের হৃদয়। এখানে জনগণের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। জনগণ সরাসরি ভোট দিয়ে যাদের পাঠান তারাই দেশ চালান। তাই ভারতের ভবিষ্যৎ নির্ভর করে লোকসভার উপর। বন্ধুরা, লোকসভা শুধু একটি সংসদীয় কক্ষ নয়, এটি ভারতের গণতন্ত্রের প্রাণকেন্দ্র। রাজ্যসভা যেখানে রাজ্যের প্রতিনিধিত্ব করে, লোকসভা সেখানে জনগণের প্রতিনিধিত্ব করে। 2 মিলে গড়ে ওঠে ভারতের সংসদ। আশা করি আজকের ভিডিওতে পার্লামেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন।